হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি বর্তমানে দুবাই থেকে। আজকে আমি আপনাদের সাথে আমার চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবারের প্রশ্নের কিছু উত্তর দেব। তার নাম হচ্ছে কাজী লিমন। তো উনি একটা কমেন্টস করেছেন, রুম ট্যুরের ভিডিওটা ছিল সেখানে। প্রথমত আমাদের ভিডিওটা তিনি অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। রুমের ভাড়ার বিষয়ে যে আসলে আমি কত পে করি এটা যদি আমি ক্লিয়ার করে বলে দিতাম তাহলে হচ্ছে ওনার জন্য বা অনেক সাবস্ক্রাইবারের জন্য আসলে বোঝার জন্য ইজি হতো যে আসলে অ্যাকচুয়ালি কীরকম খরচ হয়। আচ্ছা, এখন এটা আমি ইচ্ছে করেই এই রুমের ভাড়াটা টোটাল অ্যামাউন্টটা ডিসক্লোজ করি নাই। এটার কয়েকটা রিজন আছে। কারণ হচ্ছে প্রথমত রুমের ভাড়াটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এরিয়ার উপর। অর্থাৎ আপনারা জানেন যে ইউইতে বা ইউনাইটেড আরব আমিরাতে 8টা আমিরাত আছে। তো বিভিন্ন আমিরাতের সিস্টেম বিভিন্ন রকম, ভাড়াও বিভিন্ন রকম অ্যাকর্ডিং টু অন্যান্য আমিরাত। দুবাইতে ভাড়াটা একটু বেশি। এখন আমিরাতের পরে যেটা আসে সেটা হচ্ছে আপনার এরিয়া, অর্থাৎ আপনি কোন এরিয়ায় থাকতেছেন। এখন এরিয়াটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার সুবিধার ওপর। যেমন আমার ইউনিভার্সিটি হচ্ছে আল কোয়াসিসের এখানে, তো আমি এই জন্য হচ্ছে এই পাশটায় থাকি। তো যাদের ইউনিভার্সিটি আবার দুবাই মেরিনাতে আছে, অনেক দূরে দূরে আছে, তো তারা হচ্ছে তাদের ইউনিভার্সিটির আশেপাশে থাকার চেষ্টা করে, তো তাদেরটা আবার ভিন্ন। এখন আমি যে এরিয়াটা থাকি এরিয়াটাতে মোটামুটি অ্যাকর্ডিং টু অন্যান্য এরিয়া দুবাইয়ের মধ্যে এরিয়ার ভাড়াটা একটু বেশি। হ্যাঁ, একটু বেশি। এখন এটার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এখানে এমিরাটি সিটিজেনরা একটু বেশি থাকে এই এরিয়াটাতে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, যে কারণে এখানে ভাড়ার পরিমাণটা একটু বেশি। এখন আপনি যদি দেরা বা পুরনো দুবাই, ভর দুবাই এইসব জায়গায় থাকেন, সেক্ষেত্রে আপনার ভাড়ার পরিমাণটা কিছুটা কম হয়। এখন এরপরও আমি আমার ভাড়াটা ডিসক্লোজ করতে পারতাম, কিন্তু করি নাই। কেন? কারণ আমি এর মাঝে কিছু ভিডিও তৈরি করার কারণে কিছু মানুষকে বিতর্কিত হতে দেখছি। কারণ হচ্ছে সে তার রুমের ভাড়াটা ডিসক্লোজ করার পরে যে সাবস্ক্রাইবারের মধ্যে তারা আসলে ভিডিওটা দেখে, যারা আসলে দুবাইতে আসবে অথবা এসেছে তারা একটু কমই দেখে, কিন্তু যারা আসবে তারাই দেখে। তো এখন আমি ধরেন আমার রুমের ভাড়াটা আমি বললাম ধরেন 700। সেই ক্ষেত্রে যদি আমার রুমের ভাড়া 700 না, তারপর আমি বললাম যে 700, তো 700 বলার পরে আপনি কিন্তু একটা এক্সপেকটেশন তৈরি হবে যে হয়তো বা 700 টাকার মধ্যে আমি 700 টাকা বলতে 700 দেরহাম, তো 700 দেরহামের মধ্যে আমি এই ধরনের একটা রুম পাবো যেটার মধ্যে মিরাজ রেজা থাকে। তো ওরকম একটা রুম হয়তো পাওয়া যাবে, কিন্তু আপনার এক্সপেকটেশনটা আপনার প্রাইস পয়েন্টের সাথে মিট নাও করতে পারে। কারণ রুমের ভাড়াটা আবার যেরকম আমিরাত আর হচ্ছে এরিয়ার উপরে ডিপেন্ড করে, তার উপরে আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের মালিক। কিছু কিছু মালিক আছে যারা হচ্ছে রুমের ভাড়ার ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করে, কনসিডার করে, আর কিছু কিছু মালিকের আসলে করে না। আরও কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার যে আসার সময়টা সেটা আসলে কখন। যদি তখন রুমের চাহিদাটা খুব বেশি থাকে প্রয়োজনের চেয়ে, সেই ক্ষেত্রে রুমের ভাড়াটা স্বভাবত একটু বেশি হয়। নর্মালি 3 ধরনের রুম দেখা যায়। যদি স্টুডেন্টদের ক্যাটাগরি করি, অনেক রকমের রুম আছে, কিন্তু স্টুডেন্টদের ক্যাটাগরি করলে 3 রকমের রুম পাওয়া যায় বাংকার সিস্টেমের মধ্যে। 2টা, সেটা হচ্ছে একটা বেডের 3টা পার্টিশন, যের মধ্যে নিচে একজন থাকবে, মাঝে একজন থাকবে, উপরে একজন থাকবে। আরেকটা হচ্ছে একটা বাংকারে 2 জনের সেট আপ, অর্থাৎ একজন থাকবে, এর উপরে একজন থাকবে। তো যেটার মধ্যে 2 জন থাকে সেটার ভাড়াটা একটু বেশি, যেটার মধ্যে 3 জন থাকে সেটার ভাড়াটা একটু কম। আবার আরেকটা যে এটা রুম আছে সেটা হচ্ছে আপনার পার্টিশন, সেটার মধ্যে ওই স্টুডেন্টরা থাকে। আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে ডিপেন্ড করবে ব্যাপারটা। তো সেগুলো আবার আলাদা সেপারেশন করা, ওখানে একটাই বেড থাকে, তো আপনি একাই আপনার সব কিছু থাকতে পারবেন। এই হচ্ছে ব্যাপারটা খুবই কন্ট্রোভার্সাল, যার কারণে আমি একদম স্পেসিফিকভাবে বলতে পারতেছি না যে আমার রুমের রেন্টটা কত। কারণ আমার রুমের রেন্টটা এখন যেটা দিচ্ছি, হয়তো বা আপনি যখন আসবেন তখন আপনার কাছে সেম রুমটাই একটু বেশিতে নেওয়া লাগতে পারে। তখন আপনার কাছে মনে হইতে পারে যে উনি তো বললো এটা, কিন্তু আসলে ব্যাপারটা তো এরকম না। এখন কেন এরকম হইলো না সেটা আসলে একটু বুঝতে হবে। আবার এমনও হইতে পারে আমি একটা অ্যামাউন্ট বললাম আপনাকে,
কিন্তু আপনি এসে এরকম একটা রুম এর চেয়ে কমে পেলেন, তখন আপনার কাছে মনে হইব কি যে আমি হয়তো বা রুম রিলেটেড বা এই বিজনেসের সাথে জড়িত। তো এই সব কারণে নিজের কথার মধ্যকার বিতর্কগুলো এড়ানোর জন্য আমি আসলে আমার রুমের ভাড়াটা আসলে ডিসক্লোজ করি নাই, ডিসক্লোজ করতে চাই না। কিন্তু নর্মালি আপনারা যদি এই এরিয়াতে থাকেন আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা যদি ASTI বা আস্থি একাডেমির মধ্যে পড়াশোনা করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার এই এরিয়াটার মধ্যে থাকাটাই বেটার। তো এরিয়াটার মধ্যে মোটামুটি 600 থেকে 700-র মধ্যে আপনি আমাদের মতো মোটামুটি ভালো ধরনের রুম আপনারা পেয়ে যাবেন। তো ওই ফ্যাক্টরগুলো মাথায় রাখবেন যে আপনি কোন এরিয়ায় থাকতে চান, তারপরে হচ্ছে আপনার কোন এরিয়া থেকে আপনার জন্য সুবিধা হয় সেই ব্যাপারগুলো, এইসব বিষয় খেয়াল করলে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন এরিয়াটা আর সেখানের ভাড়াটা কত হইতে পারে। তবে আসার আগে অবশ্যই নিজের রুমটা বুক করে আসবেন যেন অন্যরকম সমস্যার মধ্যে না পড়তে হয়। আর যদি ইউনিভার্সিটি থেকে অথবা আপনার এজেন্সি থেকে যদি রুম প্রোভাইড করা হয় তাহলে তো কোনো সমস্যাই নাই, নিশ্চিন্তে থাকতে পারে। এই তো ভাই, এই রোদের মধ্যে দেখতে দেখতে চলে আসছি আমার ইউনিভার্সিটি। আস্তে আস্তে আপনাদের সাথে রুম সংক্রান্ত একটা বিস্তারিত তথ্য শেয়ার করলাম। আচ্ছা, তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ভাই জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে এক রুমে কয়জন থাকে। তো এটাও ইটস ডিপেন্ডস আপনি কোন বাসায় থাকতেছেন। তো আমাদের বাসাটা একটু বড়, মানে একটু হল রুমের মতো, খুব লম্বা। তো এখানে ডাবল বেড সিস্টেম, নিচে একজন উপরে একজন। তো এখানে আমাদের একটা রুমের মধ্যে আছে হচ্ছে 5টা বেড, মানে হচ্ছে 10 জন একটা রুমে। আরেকটা রুমের মধ্যে আছে হচ্ছে 3টা বেড, মানে হচ্ছে 6 জন। যেটার মধ্যে 3টা বেড সেই রুমটা একটু ছোট, আর যেটার মধ্যে 5টা বেড সেই রুমটা একটু বড়। তো একটার মধ্যে হচ্ছে 6 জন, আরেকটা রুমের মধ্যে থাকে হচ্ছে 10 জন। 10 জন রুমটা অনেক বড়, যেটা আমি দেখাইছি। এরপরে ভাই জিজ্ঞেস করেছেন যে আমরা আসলে কয়টা ন্যাশনালিটির মানুষ একটা রুমে থাকি। তো আমাদের রুমের ব্যাপারটা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমাদের ফ্ল্যাটের মধ্যে হচ্ছে 2টা রুম আলাদা আলাদা। তো একটার মধ্যে ওই যে 3টা বেড আর 5টা বেড। তো সব মিলে আমরা এখানে বাংলাদেশি থাকি অবভিয়াসলি, দেন হচ্ছে মিশরের আছে কয়েকজন, ইজিপ্ট আর কি, তারপরে ইন্ডিয়ান আছে, তারপরে পাকিস্তানি আছে, দেন পাশে নেপালিও আছে, শ্রীলঙ্কান আছে। তো বিভিন্ন ন্যাশনালিটির পেয়ে যাবেন আপনার আশেপাশে, বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু মোস্টলি ইন্ডিয়ান এবং পাকিস্তানি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, আর বাংলাদেশি পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমরা মোটামুটি 4-5টা ন্যাশনালিটির মানুষ একসাথে থাকি একটা ফ্ল্যাটের মধ্যে। ভাইয়ের কমেন্টসটা আসলে খুবই ডেপথ ছিল, খুবই ইনফরমেটিভ কমেন্টস ছিল। তো একটা কমেন্টসের মধ্যে দিয়ে একটা পুরো ভিডিও বানানো যাচ্ছে। তো এরপরে ভাই জিজ্ঞেস করেছেন যে খাবারের সিস্টেমটা কীরকম, যে আমরা কি একসাথে খাওয়া দাওয়া করি না কিভাবে জিনিসটা আমরা করি। তো এক একজন এক একভাবে করে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি একা রান্না করি, একা খাই, মাঝে মাঝে বাহির থেকেও খাই। ওটা একটু এক্সপেন্সিভ হয় এখানে, যেহেতু দুবাইতে এমনিতে বাহিরে যদি আপনি রেস্টুরেন্ট থেকে খান সেক্ষেত্রে খাবারটা মোটামুটি ভালো পরিমাণ এক্সপেন্সিভ। এছাড়া অনেকে আছে 3 জন একসাথে রান্না করে খায়। আবার এখানে টিফিন সিস্টেম আছে, আপনি বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের অফার চলে, সেখানে আপনি মাসে টাকা দিবেন, ওরা হচ্ছে আপনাকে প্রতিবেলায় খাবার প্রোভাইড করবে, এরকম সিস্টেমও এখানে আছে। তো বিভিন্নটা বিভিন্ন রকম খরচ। তো এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব খাবার নিয়ে, যে খাবারটা কিভাবে অ্যারেঞ্জ করা যায়। আপাতত একটা ধারণা দিয়ে রাখলাম যে বিভিন্নভাবে এই খাবারটা আপনি এখানে অ্যারেঞ্জ করতে পারেন, কিন্তু সবচেয়ে বেনিফিশিয়াল হয় সেটাই যদি আপনি নিজে এখানে খাবার রান্না করে খেতে পারেন, তাহলে আপনার অনেকগুলো টাকাও বেঁচে যাবে, প্লাস আপনার পছন্দ মতো আপনি ভালো খাবারটা এখানে খেতে পারবেন। তো দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। এই বাড়ি আজকে বলে কেউই আসবো না ক্লাসে, আবার সবাই ওইটাই দেখলাম। টপিক তো হ্যালো, লুঙ্গি তুললে কিন্তু খবর আছে, লুঙ্গি তুললে খবর আছে ভাই। বাই বাই আজকে আরাফার রোজা রেখেছি আমরা, যার কারণে সবাই ইফতারের জন্য তৈরি করছি। আমি না থাকলে সেটা কি জমবে?